আমি তোমাকে দাওয়াত করিনি মা। পুরো পরিবার সিদ্ধান্ত নিয়েছে তুমি আর আমাদের কেউ নও। আমার নিজের ছেলে রাফি এই কথাটা বলেছিল আমাকে তার বিয়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। চারদিকে সাদা ফুল দিয়ে সাজানো প্রবেশদ্বার, আলো ঝলমলে ডেকোরেশন, অতিথিদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ। আর সেসব মানুষের মাঝখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম জীবনে কিছু অপমান আছে যা বুকের ভেতর পাথরের মতো বসে যায়। আমি সেদিন নীল রঙের একটা শাড়ি পরেছিলাম, খুব দামি না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হাতে ছিল আমার মায়ের পুরনো চামড়ার ব্যাগটা, যেটা আমি বিশেষ দিন ছাড়া ব্যবহার করি না। 3 ঘন্টা ধরে সাজগোজ করেছিলাম, কারণ আজ আমার ছেলের বিয়ে। আমি ভাবিনি যে বিয়ের গেটে আমাকে থামিয়ে দেওয়া হবে। রাফি আমার সামনে দাঁড়িয়েছিল, নতুন শেরওয়ানি, মুখে অদ্ভুত কঠিন ভাব। সে চোখ তুলে আমার দিকে তাকালো, কিন্তু সেই চোখে আমি আমার ছোটবেলার সেই ছেলেটাকে খুঁজে পেলাম না, যে একসময় আমাকে জড়িয়ে ধরে বলতো, মা, তুমি ছাড়া আমি কিছুই না। তার বদলে আজ দাঁড়িয়েছিল এক অচেনা মানুষ। সে আবার বলল, মা, তুমি কেন এসেছো? আমরা তো স্পষ্টই বলেছি তোমার এখানে আসার দরকার নেই। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন ফিসফিস করতে শুরু করলো। কেউ কেউ মোবাইল বের করলো, কারো চোখে বিস্ময়, কারো চোখে কৌতূহল। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল অন্য কিছু। রাফির পাশে দাঁড়িয়েছিল সেই মেয়েটা, মেহরিন, আমার হবু পুত্রবধূ। সে কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি নিয়ে তাকিয়ে রইল। সেই হাসির ভেতরে আনন্দ ছিল না, ছিল হিসাব। আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম, তারপর খুব শান্ত গলায় বললাম, ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। রাফি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আমি তারপর আরেকটা কথা বললাম, খুব আস্তে, তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখিস, ফোনটা একবার চেক করতে ভুলবি না। সে অবাক হয়ে তাকালো। কি? আমি আর কিছু বললাম না, ঘুরে দাঁড়িয়ে হাঁটা শুরু করলাম। পেছনে কে কি বলছে, কে হাসছে, কিছুই শুনলাম না। গাড়ির কাছে এসে দরজা খুলে বসে পড়লাম। ড্রাইভার আয়নাতে তাকিয়ে ধীরে বলল, আপা, বাড়ি যাব? আমি জানালার বাইরে তাকালাম। বিয়েবাড়ির আলো তখনও ঝলমল করছে, কিন্তু আমার বুকের ভেতরে তখন অন্য এক অনুভূতি। রাগ না, দুঃখও না, বরং একটা অদ্ভুত নিশ্চয়তা। আমি ধীরে বললাম, হ্যাঁ, বাড়ি চলো। গাড়ি চলতে শুরু করলো। বিয়েবাড়িটা ধীরে ধীরে দূরে চলে যেতে লাগলো। ঠিক তখনই আমার ফোনে সময় দেখলাম, বিকেল 4:12। আমি জানতাম আর কয়েক মিনিটের মধ্যে ওখানে কিছু একটা ঘটতে যাচ্ছে, এমন কিছু যা পুরো অনুষ্ঠান থামিয়ে দেবে। 2 বছর আগে আমার জীবন একদম অন্যরকম ছিল। আমার স্বামী মাহবুব তখনও বেঁচে ছিলেন। তিনি ছিলেন গাজীপুরে একটা গার্মেন্টস কারখানার মালিক। খুব বড় ব্যবসায়ী না, কিন্তু সম্মান নিয়ে চলতেন। আমাদের সংসারও খুব সাধারণ ছিল। একটা 2 তলা বাড়ি, একটা পুরনো গাড়ি, আর আমাদের একমাত্র ছেলে রাফি। রাফি ছিল আমাদের পৃথিবী। কিন্তু সবকিছু বদলে গেল যেদিন ডাক্তার বললেন মাহবুবের ক্যান্সার হয়েছে। শেষের কয়েক মাস খুব কষ্টে কেটেছিল। হাসপাতালের সেই ঘরের গন্ধ আমি আজও ভুলতে পারি না। ঔষধ, স্যালাইন আর বিদায়ের গন্ধ। মৃত্যুর কয়েক ঘন্টা আগে মাহবুব আমাকে ডাকলেন। আমি তার হাত ধরে বসেছিলাম। তিনি কষ্ট করে বললেন, নাসরিন, একটা কথা শোনো। আমি বললাম, কিছু বলবেন না এখন? তিনি মাথা নেড়ে বললেন, না, এটা বলা দরকার। তারপর বালিশের নিচ থেকে একটা খাম বের করলেন, সিল করা। তিনি বললেন, এটা কাউকে দেখাবে না এখনই, সময় হলে খুলবে। আমি অবাক হয়ে বললাম, এটা কি? তিনি আমার হাত শক্ত করে ধরলেন। আমাদের ছেলেকে দেখো, কিন্তু সবসময় বিশ্বাস করো না সবাইকে। আমি তখন কথাটার মানে বুঝিনি, কিন্তু কয়েকদিন পরেই বুঝেছিলাম। মাহবুব মারা যাওয়ার 3 দিন পর আমি তার আইনজীবীর অফিসে গিয়েছিলাম। ওখানে প্রথম জানলাম আসল সত্য। আমার স্বামী শুধু একটা ছোট ব্যবসা রেখে যাননি। তিনি বছরের পর বছর ধরে বিনিয়োগ করেছিলেন, কারখানা, জমি, শেয়ার, ব্যাংকের টাকা, সব মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি। কিন্তু সবকিছু একটা শর্তে রাখা হয়েছিল, সব সম্পত্তির দায়িত্ব আমার হাতে থাকবে, আর রাফি তখনই পাবে যখন সে যথেষ্ট পরিপক্ক হবে। আইনজীবী আমাকে বলেছিলেন, আপনার স্বামী স্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন, আপনি ছাড়া কেউ এই সম্পত্তির সিদ্ধান্ত নিতে পারবে না। আমি তখন শুধু একটা কথাই ভেবেছিলাম, আমার ছেলের ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু আমি বুঝিনি
এই সম্পত্তি একদিন আমাদের পরিবার ভেঙে দেবে। প্রথম সমস্যা শুরু হয় যেদিন রাফি আমাকে ফোন করে বলল, মা, আমি একটা মেয়েকে পছন্দ করেছি। আমি খুশি হয়েছিলাম, বলেছিলাম একদিন নিয়ে আয়, দেখা করব। সেদিনই প্রথম মেহেরিন আমাদের বাড়িতে আসে। সে খুব সুন্দর ছিল, আত্মবিশ্বাসী, কথা বলতো মিষ্টি করে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়িয়ে যায়নি। সে বাড়ির ছবি দেখছিল না, সে মাহবুবের ছবির দিকে তাকায়নি। সে তাকাচ্ছিল ড্রয়ার, ফাইল, আলমারি এসবের দিকে, যেন সে মানুষ না, হিসাব দেখছে। সেদিনই আমার মনে প্রথম সন্দেহটা জন্মেছিল। কিন্তু তখন আমি জানতাম না, এই মেয়েটা শুধু আমার ছেলেকে না, পুরো পরিবারকে বদলে দিতে যাচ্ছে। গাড়ি তখন শহরের রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আমি জানালার বাইরে তাকিয়ে ধীরে ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে একটা মেসেজের কপি দেখা যাচ্ছিল, যেটা কয়েক মিনিট আগে আমি রাফিকে পাঠিয়েছি। মাত্র একটা লাইন, বাবা, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তার আগের স্বামীর মৃত্যুর রিপোর্টটা একবার পড়ো। গাড়ির ভেতর নিস্তব্ধতা। আমি জানতাম ওই মেসেজটা পড়ার পর ওই বিয়ের মঞ্চে ঝড় উঠবে, আর তখনই আসল গল্প শুরু হবে। বিকেল 4:15। বিয়ের মঞ্চে তখন সবকিছুই প্রস্তুত। ঢাকার উত্তরায় সেই বড় কমিউনিটি সেন্টারের হলঘর আলোয় ঝলমল করছে। ছাদের ঝাড়বাতিগুলো জ্বলছে, সাদা ফুল আর গোলাপ দিয়ে সাজানো মঞ্চে লাল কার্পেট বিছানো। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ লাইভ করছে। ডিজে ধীরে ধীরে বিয়ের সঙ্গীত চালু করেছে। সবাই অপেক্ষা করছে বর আর কনের প্রবেশের জন্য। রাফি তখন মঞ্চের পাশে দাঁড়িয়েছিল। তার মুখে একটু অস্বস্তির ছাপ ছিল, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি, কারণ তার ফোনটা তখন কাঁপছিল। একবার, দুইবার, তিনবার সে ভ্রুকুচকে ফোনটা বের করল। স্ক্রিনে একটা মেসেজ, প্রেরক মা। সে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। তারপর মেসেজটা খুলল। মাত্র একটা লাইন, বাবা, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তার আগের স্বামীর মৃত্যুর রিপোর্টটা একবার পড়ো। রাফির বুকের ভেতর হঠাৎ কেমন যেন ধাক্কা লাগলো। সে অবাক হয়ে চারিদিকে তাকালো। তারপর তাড়াতাড়ি মেসেজের নিচে থাকা ফাইলটা খুলল। একটা পিডিএফ রিপোর্ট, হাসপাতালের লোগো, ওপরে লেখা ময়নাতদন্ত প্রতিবেদন, নিচে একটা নাম, সাদমান রহমান, মৃত্যুর কারণ বিষক্রিয়া সন্দেহ। রাফির হাত কেঁপে উঠল। ঠিক তখনই তার ঘাড়ে হাত রাখল মেহেরিন। সে মৃদু হেসে বলল, কি হলো, সবাই অপেক্ষা করছে। রাফি দ্রুত ফোনটা লুকিয়ে ফেলল। কিছু না, অফিসের একটা মেইল। মেহেরিন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার চোখে হালকা সন্দেহের ছায়া, কিন্তু তারপর আবার সেই মিষ্টি হাসি। চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হলের ভেতর করতালি শুরু হলো। ঘোষক মাইকে বলল, এবার আমরা স্বাগত জানাচ্ছি আজকের বর এবং কনেকে। আলো হঠাৎ একটু ম্লান হয়ে গেল। স্পটলাইট মঞ্চের দিকে। রাফি আর মেহেরিন ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। কিন্তু রাফির মাথার ভেতর তখন অন্য কিছু ঘটছে। আগের স্বামী, বিষক্রিয়া। সে কখনো এই কথাটা শোনেনি। কেউ তাকে বলেনি যে মেহেরিন আগে বিয়ে করেছিল। মঞ্চে উঠে তারা দুজন সোফায় বসল। ক্যামেরার ফ্ল্যাশ শুরু হলো। একজন আত্মীয় এগিয়ে এসে বলল, হাসো হাসো, ছবি সুন্দর আসবে। রাফি জোর করে হাসল, কিন্তু তার মাথা তখন অন্য জায়গায়। সে আবার ফোনটা বের করল, ফাইলটা খুলে পড়তে লাগল। রিপোর্টে লেখা, মৃত ব্যক্তি সাদমান রহমান, বয়স 32, মৃত্যুর আগে তীব্র বমি এবং মাথা ঘোরার লক্ষণ ছিল। রাফির বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। সে ধীরে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন তখন অতিথিদের সাথে কথা বলছে, হাসছে, ছবি তুলছে, ঠিক যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু হঠাৎ রাফির মনে পড়ল, একবার সে মেহেরিনকে জিজ্ঞেস করেছিল, তোমার আগে কোনো সম্পর্ক ছিল? মেহেরিন তখন হেসে বলেছিল, না, তুমি আমার প্রথম সবকিছু। তখন সে বিশ্বাস করেছিল। আজ প্রথমবার সেই কথাটা মিথ্যা মনে হলো। এদিকে আমি তখন বাসায় পৌঁছে গেছি। ড্রয়িং রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রাখলাম। ঘরটা নিঃশব্দ। দেয়ালে মাহবুবের ছবিটা ঝুলছে। আমি কয়েক সেকেন্ড সেই ছবিটার দিকে তাকিয়ে রইলাম। ধীরে বললাম, আজ সব শুরু হলো মাহবুব। তারপর সোফায় বসে ফোনটা হাতে নিলাম। একটা নতুন মেসেজ এলো, তদন্তকারী কামাল, আপা, আমরা জায়গার কাছে পৌঁছে গেছি। আমি ছোট করে উত্তর দিলাম, সময় হলে ঢুকবেন। 2 মাস আগে আমি প্রথম সন্দেহ করি। সেদিন দুপুরে আমার এক পুরনো পরিচিত আমাকে ফোন করেছিল। সে বলেছিল, আপা, একটা কথা বলবো, কিন্তু আপনি রাগ করবেন না। আমি বললাম, বলুন। সে একটু ইতস্ত করে বলল,
আপনার ছেলের হবু বউকে আমি আগে দেখেছি। কোথায়? একটা জানাজার সময়। আমি অবাক হয়ে বলেছিলাম, কার জানাজা? ওপাশ থেকে উত্তর এসেছিল, তার স্বামীর। সেদিনে আমার মাথার ভেতর যেন বজ্রপাত হয়েছিল। আমি তখনই খোঁজ শুরু করি। একজন পুরনো পুলিশ অফিসারের সাহায্য নিই, একজন প্রাইভেট তদন্তকারী নিয়োগ করি। ধীরে ধীরে একটার পর একটা তথ্য বের হতে থাকে। মেহরিনের আগেও একটা বিয়ে হয়েছিল। তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। ডাক্তাররা প্রথমে বলেছিল ফুড পয়জনিং, কিন্তু রিপোর্টে সন্দেহ ছিল। তারপর কয়েক মাসের মধ্যে মেহরিন অদৃশ্য হয়ে যায়, শহর বদলায়, নাম বদলায়। তারপর আমার ছেলের জীবনে প্রবেশ করে, যেন কিছুই হয়নি। ওদিকে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। হলের প্রধান দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো ৩ জন মানুষ, ২জন পুলিশ আর একজন সাদামাটা পোশাকের মধ্যবয়সী লোক। লোকটা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে এলো। হলের ভেতর ফিসফাস শুরু হয়ে গেল। পুলিশ কেন? কি হয়েছে? রাফি উঠে দাঁড়ালো। জি, কিছু দরকার? মধ্যবয়সী লোকটা শান্ত গলায় বলল, আপনি কি রাফি মাহমুদ? জি। লোকটা তার পরিচয়পত্র বের করল। আমি তদন্তকারী কামাল। আমাদের কিছু প্রশ্ন আছে আপনার খুনিকে নিয়ে। পুরো হলঘর মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। মেহরিনের মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীরে বলল, এটা কি ধরনের মজা? কামাল শান্ত গলায় বলল, মজা না ম্যাডাম। তারপর সে একটা ফাইল বের করল। আমরা সাদমান রহমানের মৃত্যুর মামলা আবার খুলেছি। মেহরিনের মুখ হঠাৎ সাদা হয়ে গেল। রাফি অবাক হয়ে বলল, সাদমানকে? কামাল সরাসরি মেহরিনের দিকে তাকালো। তারপর বলল, আপনার কনের প্রথম স্বামী। হলের ভেতর হঠাৎ চিৎকার, ফিসফাস, অবিশ্বাসের শব্দ ছড়িয়ে পড়ল। হলের ভেতর মুহূর্তের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও যেখানে হাসি, গান আর করতালিতে ভরপুর ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানে এক অদ্ভুত এক নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে মঞ্চের দিকে। কেউ ফিসফিস করছে, কেউ মোবাইল বের করে ভিডিও করছে। আর মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে ৩ জন মানুষ, রাফি, মেহরিন আর তদন্তকারী কামাল। রাফির মুখে তখন এমন এক অবিশ্বাস, যেন তার চারপাশে পৃথিবী হঠাৎ বদলে গেছে। সে ধীরে বলল, আপনি কি বললেন? প্রথম স্বামী? কামাল শান্ত গলায় বলল, জি, সাদমান রহমান ৩ বছর আগে মারা যান। মেহরিন হঠাৎ জোরে হেসে উঠল। হাসিটা অস্বাভাবিক। এটা কি নাটক? আমার বিয়ের অনুষ্ঠানে এসে এসব বলছেন? তার চোখে তখন রাগ আর আতঙ্ক মিশে আছে। সে সরাসরি বলল, রাফি, তুমি কিছু বলছো না কেন? এরা তোমার মায়ের লোক। তোমার মায়ের সব বানিয়ে বলাচ্ছে। চারিদিকে আবার গুঞ্জন উঠল। রাফি চুপ করে দাঁড়িয়ে রইল। তার মাথার ভিতর তখন ঝড় চলছে। সে আবার ফোনটা বের করল। মায়ের পাঠানো রিপোর্টটা আবার খুলল। এবার সে মন দিয়ে পড়তে শুরু করল। রিপোর্টের নিচে একটা নোট ছিল। মৃত্যুর আগে মৃত ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছিলেন। রাফির বুক ধক করে উঠল। সে ধীরে মেহরিনের দিকে তাকালো। মেহরিন, তুমি আগে বিয়ে করেছিলে? মেহরিন ১ সেকেন্ডে থমকে গেল। তারপর দ্রুত বলল, হ্যাঁ, কিন্তু সেটা খুব ছোট একটা ব্যাপার ছিল। আমি বলতে চাইনি কারণ সেটা খুব কষ্টের স্মৃতি। রাফি অবাক হয়ে বলল, কষ্টের স্মৃতি? মেহরিন এবার চোখে পানি এনে বলল, আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সবাই আমাকে দোষ দিতে শুরু করেছিল। তাই আমি সব ছেড়ে চলে আসি। কিছু অতিথি তখন সহানুভূতির চোখে তাকালো। কেউ বলল, তাই তো, মেয়েটা হয়তো কষ্ট পেয়েছে। কিন্তু তদন্তকারী কামাল শান্তভাবে বলল, সমস্যা হচ্ছে ম্যাডাম, গল্পটা এত সহজ না। সে ফাইলটা খুলে একটা কাগজ বের করল। মৃত্যুর আগে সাদমান রহমান থানায় একটা জিডি করেছিলেন। মেহরিনের মুখের রং পাল্টে গেল। কামাল পড়তে শুরু করল। জিডিতে লেখা আছে, তিনি সন্দেহ করছেন তার স্ত্রী তাকে ধীরে ধীরে বিষ দিচ্ছেন। পুরো হলঘরে শোরগোল পড়ে গেল। কি বলছেন? বিষ? মেহরিন চিৎকার করে উঠল, মিথ্যা, সব মিথ্যা। তারপর সে সরাসরি রাফির দিকে তাকালো। তুমি কি এসব বিশ্বাস করছো? রাফি কিছু বলতে পারল না, কারণ তার মাথায় তখন আরেকটা প্রশ্ন ঘুরছে। সে ধীরে বলল, তুমি আমাকে কখনোই বলনি যে তুমি আগে বিয়ে করেছিলে। মেহরিন এবার কাঁদতে শুরু করল। আমি ভয় পেয়েছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক তখনই কামাল আবার বলল, আরেকটা বিষয় আছে। সে আরেকটা কাগজ বের করল। সাদমান রহমান মারা যাওয়ার ১ মাস আগে তার নামে থাকা সব সম্পত্তি
তার স্ত্রীর নামে ট্রান্সফার করা হয়। সবাই আবার ফিসফিস করতে থাকলো। কেউ বলল, এটা তো সন্দেহজনক। রাফির বুকের ভেতর তখন ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মনে পড়ল কয়েকদিন আগে মেহরিন তাকে বলেছিল, তোমার মাকে বোঝাও না যেন বাড়িটা তোমার নামে করে দেয়। তখন সে বিষয়টা গুরুত্ব দেয়নি। আজ হঠাৎ সবকিছু যেন মিলতে শুরু করল। মেহরিন হঠাৎ রাফির হাত ধরে ফেলল। রাফি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তার চোখে পানি, কিন্তু সেই চোখের ভেতরে কোথাও একটা অদ্ভুত তীক্ষ্ণতা। রাফি ধীরে হাতটা সরিয়ে নিল। আমি শুধু সত্যটা জানতে চাই। মেহরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, আমি এই অপমান সহ্য করব না। আমার বিয়ের দিনে আমাকে অপরাধীর মতো দেখানো হচ্ছে। সে দ্রুত মঞ্চ থেকে নেমে যেতে লাগল। ঠিক তখনই পুলিশদের একজন সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, একটু দাঁড়ান। মেহরিন চিৎকার করে বলল, আমাকে আটকানোর অধিকার আপনাদের নেই। কামাল শান্তভাবে বলল, আটকানো না, শুধু কিছু প্রশ্ন করতে হবে। হলের ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা। সবাই তাকিয়ে আছে। মেহরিনের চোখ তখন লাল। সে ধীরে বলল, এসবের পেছনে কি আছে জানেন? তার চোখ সরাসরি রাফির দিকে। তোমার মা। এদিকে আমি তখন বাসার বারান্দায় দাঁড়িয়ে আছি। দূরে আজানের শব্দ ভেসে আছে, আকাশে সন্ধ্যার রং। আমি জানি এখন ওখানে কি ঘটছে। আমার ফোনটা কাঁপল। নতুন মেসেজ। তদন্তকারী কামাল। আপা, ওরা সব জানতে শুরু করেছে। আমি ধীরে উত্তর দিলাম, ওকে এখনই গ্রেফতার করবেন না। কামাল লিখল, কেন? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর লিখলাম, কারণ আসল সত্য এখনও বের হয়নি। বিয়ের হলে ফিরে আসি। রাফি তখন চুপ করে দাঁড়িয়ে আছে। তার মাথার ভিতর একটার পর একটা প্রশ্ন। হঠাৎ তার মনে পড়ল মায়ের সেই শেষ কথা, ফোনটা একবার চেক করো। সে আবার ফোনটা খুলল। এবার নতুন একটা মেসেজ, মায়ের। মাত্র কয়েকটা শব্দ, বাবা, মেহরিনের ফোনটা একবার দেখো। রাফির বুক ধক করে উঠল। সে ধীরে মেহরিনের দিকে তাকালো। মেহরিন তখন পুলিশদের সাথে তর্ক করছে। তার মোবাইলটা তখন সোফার ওপর পড়ে আছে। রাফি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। ঠিক তখনই মেহরিন পিছন ফিরে তাকালো। তার চোখ সরাসরি রাফির হাতে থাকা ফোনে গিয়ে থামল। সে চিৎকার করে উঠল, রাফি, আমার ফোনে তুমি হাত দিচ্ছ কেন? হলের ভেতর সবাই তাকালো। রাফি শান্ত গলায় বলল, আমি শুধু দেখতে চাই। মেহরিন তাড়াতাড়ি এগিয়ে গেল। এটা আমার ব্যক্তিগত জিনিস। কিন্তু পুলিশদের একজন সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, একটু থামুন। রাফির হাত কাঁপছিল। সে ফোনটা অন করল। লক স্ক্রিনে একটা ছবি, তাদের দুজনের হাসি মুখে। কিন্তু সেই ছবিটা এখন অদ্ভুত লাগছিল। সে ধীরে বলল, পাসওয়ার্ড কি? মেহরিন চুপ করে রইল। কামাল বলল, আপনি যদি দিতে না চান, আমরা আইনগতভাবে পড়ে বের করব। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর মেহরিন হঠাৎ বলল, 0925। রাফি অবাক হল। ওটা তাদের প্রথম দেখা হওয়ার তারিখ। সে পাসওয়ার্ড দিল। ফোন খুলে গেল। রাফি প্রথমে গ্যালারি খুলল। শত শত ছবি, সেলফি, রেস্টুরেন্ট, ঘুরতে যাওয়া, সব স্বাভাবিক। কিন্তু হঠাৎ তার চোখে একটা পুরনো অ্যালবাম পড়ল। নাম SR। সে সেটা খুলল। ভেতরে কয়েকটা ছবি। একজন অচেনা পুরুষ, মেহরিনের পাশে দাঁড়িয়ে, দুজনের বিয়ের ছবি। রাফির বুক ধক করে উঠল। সে ধীরে বলল, এটা সাদমান। মেহরিন কিছু বলল না। হলের ভেতর গুঞ্জন উঠল। কিন্তু ঠিক তখনই রাফির চোখে আরেকটা জিনিস পড়ল। একটা ভয়েস রেকর্ডিং ফাইল। তারিখ সাদমানের মৃত্যুর 2 দিন আগে। রাফির হাত ঠান্ডা হয়ে গেল। সে ফাইলটা প্লে করল। হলের ভেতর নিস্তব্ধতা। তারপর স্পিকারে একটা পুরুষ কণ্ঠ ভেসে উঠল। কণ্ঠটা ক্লান্ত, দুর্বল। আমি আমি জানি না এটা কে শুনবে, কিন্তু যদি কিছু হয়ে যায়। রাফির বুক কেঁপে উঠল। লোকটা আবার বলল, মেহরিন কয়েকদিন ধরে আমার খাবারে কিছু মিশাচ্ছে মনে হচ্ছে। আমি নিশ্চিত না, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে। হলের ভেতর কেউ হাঁ করে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করছে। রেকর্ডিং চলতে থাকলো। আমি থানায় একটা জিডি করেছি। যদি কিছু হয় তাহলে অন্তত কেউ সত্যটা জানবে। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। শেষে লোকটা ধীরে বলল, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে মাফ করো। রেকর্ডিং শেষ। পুরো হলঘর স্তব্ধ। কেউ কোনো কথা বলছে না।
রাফির হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। সে ধীরে মেহরিনের দিকে তাকালো। এটা কি? মেহরিনের মুখ সাদা হয়ে গেছে। সে কাপা গলায় বলল, ওটা ওটা মিথ্যা। কামাল ধীরে বলল, রেকর্ডিংটা সাদমান রহমানের ফোন থেকে উদ্ধার করা হয়েছিল। হলের ভেতর আবার গুঞ্জন শুরু হলো। কেউ বলল, আল্লাহ। কেউ বলল, এটা তো ভয়ঙ্কর। মেহরিন হঠাৎ চিৎকার করে উঠল, সব মিথ্যা। তোমরা সবাই আমার বিরুদ্ধে। সে রাফির দিকে তাকালো। তোমার মা এসব করেছে। সে আমাকে ঘৃণা করে। রাফি কিছু বলল না, কারণ তার মাথার ভেতর তখন একটা ভয়ঙ্কর প্রশ্ন ঘুরছে, যদি এটা সত্যি হয়। মেহরিন হঠাৎ তার হাত ধরল। রাফি, তুমি আমাকে চিনো, আমি এমন করতে পারি? রাফি ধীরে হাতটা সরিয়ে নিল। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, বিশ্বাস আর সন্দেহের মাঝামাঝি। ঠিক তখনই তদন্তকারী কামাল আবার বলল, আরেকটা বিষয় আছে। সে ফাইল থেকে আরেকটা কাগজ বের করল। সাদমান রহমান মারা যাওয়ার 3 মাস আগে তার নামে থাকা একটি বড় অঙ্কের জীবন বীমা করা হয়েছিল। রাফি ধীরে জিজ্ঞেস করল, কার নামে? কামাল সরাসরি বলল, মেহেরিনের নামে। পুরো হলঘর আবার গুঞ্জনে ভরে গেল। মেহেরিন এবার সত্যি ভয় পেয়ে গেছে। সে দ্রুত পেছনে তাকালো। তার চোখে তখন একটা হিসাব, একটা সিদ্ধান্ত। হঠাৎ সে ঘুরে দৌড় দিল হলের পেছনের দরজার দিকে। তার সাদা লেহেঙ্গা মেঝেতে টেনে যাচ্ছিল, চুরির শব্দ কাঁপছিল, আর তার চোখে তখন একটাই লক্ষ্য, পালানো। পুলিশরা চিৎকার করল, থামুন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে দরজার কাছে পৌঁছে গেল। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে গেল একজন মানুষ, লম্বা, গাঢ় নীল শার্ট পরা, মুখে শান্ত ভাব। মেহেরিন থেমে গেল, তার চোখ বড় হয়ে গেল। লোকটা ধীরে বলল, কোথায় যাচ্ছ মেহেরিন? হলের ভেতর সবাই অবাক হয়ে তাকালো। তদন্তকারী কামাল সামনে এগিয়ে এলো। তার মুখে হালকা হাসি। ঠিক সময়ে এসেছ আরিফ। রাফি অবাক হয়ে বলল, কে এই মানুষটা? কামাল উত্তর দিল, আমাদের টিমের আরেকজন তদন্তকারী। মেহরিনের মুখে তখন আতঙ্ক স্পষ্ট। সে পিছিয়ে গেল। পুলিশরা এসে তাকে ঘিরিয়ে ফেলল। হলের ভেতর গুঞ্জন আবারও বাড়তে লাগলো। কেউ বলল, ও পালাতে যাচ্ছিল। কেউ বলল, মামলাটা সত্যি মনে হচ্ছে। মেহরিন হঠাৎ চিৎকার করে উঠল, আমি কিছু করিনি। তার চোখ এবার সরাসরি রাফির দিকে। তুমি কি সত্যি বিশ্বাস করছো আমি একজন খুনি? রাফি উত্তর দিল না, কারণ তার ফোনে তখনও মায়ের শেষ মেসেজটা জ্বলছে। বাবা, সে একা না। তার মাথায় প্রশ্ন ঘুরছে, মানে কি? ঠিক তখনই কামাল বলল, রাফি সাহেব, আপনার মায়ের কথাটা ভুল না। সবাই চুপ হয়ে গেল। কামাল ধীরে বলল, মেহরিন একা কাজ করতো না। হলের ভেতর ফিসফাস। মানে? আর কে আছে? মেহরিন চিৎকার করে উঠল, চুপ করুন। কিন্তু তার কণ্ঠে ভয় স্পষ্ট। কামাল ধীরে ফাইল খুলল। সাদমান রহমানের মৃত্যুর সময় আমরা একটা বিষয় খেয়াল করেছিলাম। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়মিত একটা নম্বরে ট্রান্সফার হচ্ছিল। রাফি ধীরে বলল, কোন নম্বরে? কামাল বলল, একজন লোকের কাছে, নাম রাশেদ। মেহরিনের চোখ হঠাৎ নিচে নেমে গেল। কামাল আবার বলল, রাশেদ পেশায় কি জানেন? রাফি মাথা নাড়ল। কামাল উত্তর দিল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হলের ভেতর কেউ বুঝতে পারল না, কিন্তু কামাল ব্যাখ্যা করল, মানে ওষুধ আর কেমিক্যালের সহজ এক্সেস ছিল তার কাছে। রাফির বুক ঠান্ডা হয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? কামাল শান্ত গলায় বলল, হ্যাঁ, আমরা সন্দেহ করছি সাদমানকে যে বিষ দেওয়া হয়েছিল সেটা রাশেদ জোগাড় করেছিল। হলের ভেতর হঠাৎ শোরগোল। মেহরিন এবার চুপ। তার মুখে ভয় আর রাগ মিশে আছে। রাফি ধীরে বলল, এই রাশেদ এখন কোথায়? কামাল একটু হাসল। এই প্রশ্নটারই আমরা অপেক্ষা করছিলাম। তারপর সে পেছনে তাকালো। ওকে ভেতরে আনো। হলের দরজা আবার খুলল। ভেতরে ঢুকলো দুজন পুলিশ, আর তাদের সাথে আরেকজন লোক, মাঝারি গড়ন, দাড়ি, মুখে অস্বস্তি। মেহরিন লোকটাকে দেখে ফ্যাকাশে হয়ে গেল। রাশেদ? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হলের ভেতর সবাই তাকিয়ে আছে। কামাল বলল, রাশেদ সাহেব, আপনি কি মেহরিনকে চিনেন? রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে বলল, চিনি। মেহরিন চিৎকার করে উঠল, কিছু বলবে না। কিন্তু রাশেদ যেন ভেঙে পড়েছে।
সে বলল, আমি আর লুকাতে পারছি না। হলের ভেতর নিস্তব্ধতা। রাশেদ ধীরে বলল, হ্যাঁ, আমি 20টা জোগাড় করেছিলাম। সবাই হাঁ করে তাকিয়ে রইল। রাফির বুক কেঁপে উঠল। রাশিদ আবার বলল, কিন্তু পরিকল্পনাটা আমার ছিল না। কামাল জিজ্ঞেস করল, তাহলে কার ছিল? রাশেদ ধীরে মাথা তুলল, তার চোখ সরাসরি মেহেরিনের দিকে। ওর। হলের ভেতর যেন বিস্ফোরণ ঘটল। চিৎকার, ফিসফাস, অবিশ্বাস। মেহেরিন কাঁপতে কাঁপতে বলল, মিথ্যা, সব মিথ্যা। রাশেদ বলল, সাদমানের বিমার টাকা পাওয়ার জন্যই। তার গলা কেঁপে গেল। ও আমাকে বলেছিল, এটা করলে আমরা নতুন জীবন শুরু করব। রাফির মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে ধীরে বলল, মেহেরিন, এটা কি সত্যি? মেহেরিন চুপ। কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ সে হাসতে শুরু করলো। একটা অদ্ভুত হাসি। তোমরা সবাই বোকা। হলের ভেতর সবাই স্তব্ধ। মেহেরিন ধীরে বলল, হ্যাঁ, আমি করেছি। রাফির বুক ভেঙে গেল। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। মেহেরিন ঠান্ডা গলায় বলল, সাদমান একটা দুর্বল মানুষ ছিল। তার টাকা ছিল, কিন্তু সাহস ছিল না। সে হেসে বলল, আর তুমি? তুমি তো আরও সহজ ছিলে। এই কথাটা শুনে পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। রাফির চোখে পানি এসে গেল। কিন্তু ঠিক তখনই তার ফোন আবার কেঁপে উঠল। নতুন মেসেজ। মা। সে কাপা হাতে খুলল। মেসেজে লেখা, বাবা, এখনও সব শেষ হয়নি। রাফি কয়েক সেকেন্ড মেসেজটার দিকে তাকিয়ে রইল। তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, এর চেয়ে বড় সত্যি কি থাকতে পারে? ঠিক তখনই তদন্তকারী কামাল আবার কথা বলল, মেহরিন, আপনি একটু আগে স্বীকার করেছেন যে সাদমান রহমানের মৃত্যুর সাথে আপনার সম্পর্ক আছে। মেহরিন ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, করেছি। হলের ভেতর আবার গুঞ্জন উঠল। কামাল বলল, তাহলে আপনি জানেন এটা হত্যাকাণ্ডের মামলা? মেহরিন কাঁধ ঝাঁকালো। যা করার করেন। তারাই নির্লিপ্ত ভাব সবাইকে অবাক করে দিল। রাফি ধীরে বলল, তুমি এত শান্ত কেন? মেহরিন তার দিকে তাকালো। তার ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসি। কারণ আমি জানি তোমরা এখনও পুরো সত্যটা জানো না। হলের ভেতর আবারও নীরবতা। কামাল ভ্রুকুচকে বলল, মানে? মেহেরিন ধীরে বলল, তোমরা সবাই ভাবছো আমি টাকার জন্য এটা করেছি। সে হেসে বলল, টাকা অবশ্যই দরকার ছিল, কিন্তু আসল কারণ সেটা না। রাফির বুক ধক করে উঠল। তাহলে? মেহেরিন উত্তর দিল না। সে শুধু চারিদিকে তাকালো। তারপর ধীরে বলল, তোমার মা কোথায়? এই প্রশ্ন শুনে সবাই অবাক। রাফি বলল, তার সাথে তোমার কি সম্পর্ক? মেহেরিনের চোখে তখন এক অদ্ভুত ঝিলিক। অনেক বড় সম্পর্ক। ঠিক তখনই হলঘরের দরজা আবার খুলে গেল। সবাই পেছনে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন নারী। নীল শাড়ি, হাতে পুরনো চামড়ার ব্যাগ। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। হলের ভেতর সবাই আমাকে জায়গা করে দিল। কেউ ফিসফিস করে বলল, ওই তো রাফির মা। কেউ বলল, সব কিছুর শুরু নাকি ওনার থেকেই। আমি মঞ্চের সামনে এসে থাকলাম। রাফি অবাক হয়ে বলল, মা, তুমি এখানে? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ বাবা। তার চোখে এখন হাজারটা প্রশ্ন। তুমি আগে থেকেই সব জানতে? আমি মাথা নেড়ে বললাম, অনেকটা। মেহেরিন হঠাৎ হেসে উঠল। দেখলে, আমি বলেছিলাম তোমার মা এই খেলাটা শুরু করেছে। আমি তার দিকে তাকালাম। খেলা না মেহেরিন, আমি ধীরে বললাম, এটা সত্য। মেহেরিন চোখ শুরু করলো। তুমি ভাবছো তুমি জিতেছ? আমি উত্তর দিলাম না, বরং রাফির দিকে তাকালাম। তার চোখে কষ্ট, অবিশ্বাস। আমি ধীরে বললাম, বাবা, একটা প্রশ্ন করি? সে মাথা নেড়ে বলল, করো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জানো তোমার বাবার মৃত্যুর আগের দিন তিনি কি বলেছিলেন? রাফি অবাক হলো। কি? আমি ধীরে বললাম, তিনি বলেছিলেন, একদিন এমন একজন মানুষ আসবে যে আমাদের পরিবারকে ভেঙে দেবে। রাফি ফিসফিস করে বলল, মেহরিন। আমি মাথা নাড়লাম, না। হলের ভেতর আবারও নিস্তব্ধতা। মেহরিন হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যা বলো না। আমি তার দিকে তাকালাম। তুমি সত্যটা জানো মেহরিন? মেহরিনের মুখে হঠাৎ আতঙ্ক। রাফি অবাক হয়ে বলল, মা, তুমি কি বলতে চাইছো? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম, সাদমান চৌধুরী শুধু মেহরিনের স্বামী ছিল না,
রাফির বুক ধক করে উঠল। তাহলে? আমি সরাসরি তার চোখে তাকালাম আর সেই সত্যটা বললাম। সে ছিল তোমার বাবার ব্যবসায়িক পার্টনার। পুরো হলঘর স্তব্ধ হয়ে গেল। রাফি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি? আমি ধীরে বললাম। আর সে মারা যাওয়ার আগে তোমার বাবাকে একটা চিঠি লিখেছিল। রাফির কণ্ঠ কেঁপে উঠল। কি চিঠি? আমি আমার ব্যাগ খুললাম। ভেতর থেকে একটা পুরনো খাম বের করলাম। সেই খাম যেটা মাহবুব মৃত্যুর আগে আমাকে দিয়েছিল। আমি ধীরে বললাম, এই চিঠিটা পড়ার পরই তোমার বাবা বুঝেছিলেন। তারপর আমি বাকিটা বললাম। যে মেহরিন শুধু একজন খুনি না, সে এমন একজন মানুষ যে পরিকল্পনা করে একের পর এক জীবন ধ্বংস করে। হলের ভিতর নিস্তব্ধতা। কিন্তু ঠিক তখনই মেহরিন ধীরে হেসে উঠল। আর সে বলল এমন একটা কথা যা শুনে রাফির বুক আবার কেঁপে উঠল। তাহলে সত্যটা বলো না নাসরিন আন্টি। যে ঠান্ডা গলায় বলল, বলুন, আমি আসলে কে? রাফি হতভম্ব হয়ে আমার দিকে তাকালো। মা, তুমি কি ওকে আগে থেকেই চিনতে? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ বাবা। হলের ভেতর আবার ফিসফাস শুরু হলো। রাফির কণ্ঠ কেঁপে উঠল। তুমি চিনতে? আমি বললাম, যেদিন প্রথম ও আমাদের বাসায় এসেছিল সেদিনই মনে হয়েছিল কোথাও যেন ওকে দেখেছি। মেহেরিন ঠোঁট বাঁকিয়ে বলল, তবু আমাকে ঘরে ঢুকতে দিলেন? আমি শান্তভাবে উত্তর দিলাম, কারণ তখনও নিশ্চিত ছিলাম না। আমি ধীরে হাতে থাকা পুরনো খামটা খুললাম। ভেতর থেকে একটা হলুদ হয়ে যাওয়া চিঠি বের করলাম। হলের সবাই তাকিয়ে আছে। আমি বললাম, এই চিঠিটা লিখেছিল সাদমান রহমান। রাফি ফিসফিস করে বলল, বাবার পার্টনার? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর আমি চিঠির একটা অংশ পড়তে শুরু করলাম। মাহবুব ভাই, আমি জানি না এই চিঠি আপনি পড়বেন কিনা, কিন্তু যদি আমার সাথে কিছু ঘটে তাহলে একটা কথা জানবেন। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সে সেই মানুষ না যাকে আমি ভেবেছিলাম। হলের ভেতর কেউ শব্দ করল না। আমি আবার পড়লাম, তার আসল নাম মেহরিন না, সে আগেও অন্য নামেই ছিল। আর আমি যতটুকু জেনেছি সেও আগেও একজন ধনী মানুষকে বিয়ে করেছিল। রাফির চোখ বড় হয়ে গেল। কি? মেহরিন এবার আর হাসছে না, তার মুখে একটা ঠান্ডা কঠিন ভাব। আমি পড়তে থাকলাম। সে মানুষটারও মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে। তখন সবাই ভেবেছিল এটা দুর্ঘটনা। হলের ভেতর আবার গুঞ্জন। কেউ বলল, মানে এটা দ্বিতীয় ঘটনা। আমি চিঠিটা নামালাম। তারপর সরাসরি মেহরিনের দিকে তাকালাম। তোমার আগের নাম ছিল মিতা রহমান। হলের ভেতর যেন বিস্ফোরণ ঘটল। কি? নাম বদলেছে? রাফি হতভম্ব হয়ে বলল, মেহরিন, এটা কি সত্যি? মেহরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে হাসল। তুমি সত্যি জানতে চাও? রাফির গলা শুকিয়ে গেছে। হ্যাঁ। মেহরিন ধীরে বলল, হ্যাঁ, আমার আগের নাম ছিল মিতা ছিল। হলের ভেতর আবার শোরগোল। কামাল ভ্রুকুচকে বলল, আপনি আগে কখনো এটা বলেননি। মেহরিন কাঁধ ঝাঁকালো। নাম বদলানো কি অপরাধ? আমি শান্ত গলায় বললাম, নাম বদলানো না, পরিচয় লুকানো অপরাধ। মেহরিন এবার আমার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত আগুন। আপনি অনেক খোঁজ করেছেন, তাই না? আমি বললাম, একজন মা তার ছেলের জন্য যা করার দরকার তাই করেছি। মেহেরিন হেসে উঠল। তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন? সে একটু থামল। তারপর বলল, আমি কেন এসব করি? হলের ভেতর সবাই চুপচাপ। রাফি ধীরে বলল, কেন? মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে হঠাৎ অন্যরকম একটা ছায়া দেখা গেল। সে ধীরে বলল, কারণ পৃথিবীটা খুব সহজ, কেউ বুঝতে পারল না। সে আবার বলল, ধনী পুরুষেরা খুব সহজেই প্রেমে পড়ে। তার ঠোঁটে ঠান্ডা হাসি। তারা ভাবে সুন্দর একটা মেয়েকে বিয়ে করলে জীবন সুন্দর হয়ে যাবে। রাফির বুক কেঁপে উঠল। মেহরিন বলল, আর তারপর তারা নিজেরাই তাদের সবকিছু আমার হাতে তুলে দেয়। কামাল গম্ভীর গলায় বলল, আর তারপর তারা মারা যায়? মেহরিন সরাসরি উত্তর দিল না। সে শুধু বলল, জীবন তো অনিশ্চিত। হলের ভেতর অনেকেই কাঁপতে লাগলো। রাফির চোখে পানি এসে গেছে। সে ধীরে বলল, তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে? এই প্রশ্নে কয়েক সেকেন্ড নীরবতা। মেহরিন তার দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য যেন কিছু নরম হয়ে উঠল। কিন্তু তারপর সে আবার হাসল, হয়তো একটু,
রাফির বুক যেন ভেঙে গেল। ঠিক তখনই তদন্তকারী কামাল বলল, আপনাকে এখন আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ এগিয়ে এলো। মেহেরিন হাত বাড়িয়ে দিল, যেন সে আগেই জানতো এটাই হবে। কিন্তু ঠিক তখনই সে শেষবারের মতো আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত শান্তি। সে ধীরে বলল, আপনি ভাবছেন সব শেষ? আমি চুপ। মেহেরিন আবার বলল, না নাসরিন আন্টি। তার ঠোঁটে আবারও সেই ঠান্ডা হাসি। আপনি এখন একটা সত্য জানেন না। হলের সবাই থেমে গেল। আমি ভ্রুকুচকে বললাম, কোন সত্য? মেহেরিন সরাসরি রাফির দিকে তাকালো। তারপর ধীরে বলল, আমি এখানে শুধু টাকার জন্য আসিনি। রাফির বুক ধক করে উঠল। তাহলে কেন? মেহেরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, আমি এখানে এসেছি প্রতিশোধ নিতে। মেহেরিনের কথাটা যেন পুরো হলঘরের বাতাস জমিয়ে দিল। কেউ নড়ছে না, কেউ কোনো কথাও বলছে না। পুলিশরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন সবাই শুধু একটা কথার অপেক্ষায়। কিসের প্রতিশোধ? রাফির বুক ধকধক করছে। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, প্রতিশোধ কার ওপর? মেহেরিন ধীরে তার দিকে তাকালো। তার চোখে আর সেই ঠান্ডা হিসাবি ভাব নেই, বরং সেখানে একটা পুরনো কষ্টের ছায়া। সে ধীরে বলল, তোমাদের পরিবারের ওপর। হলের ভেতর আবার ফিসফাস শুরু হলো। কেউ বলল, ওদের পরিবার কি করেছে? আমি মঞ্চের সামনে দাঁড়িয়েছিলাম। আমার বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত অস্বস্তি হলো। আমি ধীরে বললাম, তুমি কি বলতে চাইছো? মেহেরিন আমার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে তিক্ত হাসি। আপনি কি সত্যি জানেন না? আমি কিছু বললাম না। সে বলল, তাহলে আজ বলি। হলের ভেতর সবাই নিস্তব্ধ। মেহেরিন ধীরে বলল, 20 বছর আগে আমার বাবা একটা ছোট টেক্সটাইল কারখানায় কাজ করতেন। রাফি অবাক হয়ে বলল, তার সাথে আমাদের কি সম্পর্ক? মেহেরিন চোখ সরু করল, কারণ সেই কারখানার মালিক ছিল তোমার বাবা মাহবুব সাহেব। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। রাফি হতভম্ব হয়ে বলল, অসম্ভব। মেহেরিন কথা চালিয়ে গেল, আমার বাবা খুব সৎ মানুষ ছিলেন, কিন্তু একদিন কারখানায় একটা বড় দুর্ঘটনা ঘটে তোমার বাবার কারণে। হলের ভেতর কয়েকজন মানুষ মন দিয়ে শুনছে। মেহেরিন বলল, সেদিন একটা মেশিন বিস্ফোরণ হয়েছিল। অনেক শ্রমিক আহত হয়েছিল। তার গলা ধীরে ভারী হয়ে উঠল। আমার বাবাও সেই দুর্ঘটনায় গুরুতর আহত হন। রাফি ধীরে বলল, তারপর? মেহেরিন আমার দিকে তাকালো। তারপর কি হয়েছিল সেটা আপনারা ভালো জানেন। আমি চুপ করে রইলাম। সে বলল, দুর্ঘটনার তদন্ত হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে পুরো বিষয়টাই চাপা পড়ে যায়। হলের ভেতর গুঞ্জন। মেহেরিন আবার বলল, আমার বাবা কয়েক মাস হাসপাতালে ছিলেন, কিন্তু কোনো ক্ষতিপূরণ পায়নি। আমরা খুব কষ্টে অভাবে চলছিলাম। তার চোখে পানি এসে গেল। একদিন তিনি আমাকে বলেছিলেন, এই দুনিয়ায় গরিব মানুষের ন্যায়ের কোনো দাম নেই। রাফি হতবাক হয়ে বলল, কিন্তু মেহেরিন, আমার বাবা তো এমন মানুষ ছিলেন না। মেহেরিন তীক্ষ্ণভাবে বলল, তুমি কি তখন ছিলে? রাফি চুপ হয়ে গেল। মেহেরিন ধীরে বলল, আমার বাবা শেষ পর্যন্ত সেই আঘাত থেকে আর সুস্থ হননি। তার কণ্ঠ কেঁপে উঠল। তিনি মারা যান। হলের ভেতর কেউ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ধীরে বললাম, আমি সেই ঘটনার কথা জানি, কিন্তু। মেহেরিন তীক্ষ্ণভাবে বলল, কিন্তু কি? আমি বললাম, তোমার বাবা ক্ষতিপূরণ পেয়েছিলেন। মেহেরিন হঠাৎ থেমে গেল। কি? আমি ধীরে বললাম, তোমার বাবা হাসপাতালে থাকতেই মাহবুব তাকে টাকা দিয়েছিলেন। মেহেরিন অবিশ্বাসের চোখে তাকালো। মিথ্যা। আমি মাথা নাড়লাম, না। আমি বললাম, তোমার বাবা সেটা নিতে চাননি। হলের ভিতর আবারও গুঞ্জন। মেহেরিন কাপা গলায় বলল, না, এটা মিথ্যা। আমি বললাম, তিনি বলেছিলেন তিনি দান নেবেন না। মেহেরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে যেন সব কিছু ভেঙে পড়ছে। সে ফিসফিস করে বলল, না, বাবা আমাকে বলেছিলেন ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ধীরে বললাম, সম্ভবত তিনি ভুল বুঝেছিলেন। কামাল তখন চুপ করে সব শুনছিল। সে বলল, আমাদের পুরনো ফাইলে সেই দুর্ঘটনার রেকর্ড আছে। তদন্তে বলা হয়েছিল এটা মেশিনের ত্রুটি ছিল। মেহেরিন মাথা নেড়ে বলল, না না। তার চোখে পানি গড়িয়ে পড়ছে। আপনারা কি মনে করেন আমি এত বছর ধরে ভুল গল্প বিশ্বাস করেছি? রাফি ধীরে বলল, হ্যাঁ, তুমি শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য এত মানুষের জীবন নষ্ট করলে। মেহেরিন চুপ।
কয়েক সেকেন্ড। তারপর সে ধীরে মাথা নিচু করল, কিছু বলতে চেয়েও বলল না। হয়তো হলের ভেতর কেউ কিছু বলল না। পুলিশরা এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরালো। সে কোনো প্রতিরোধ করল না, কিন্তু ঠিক তখনই সে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে আবারও সেই অদ্ভুত শান্তি। সে ধীরে বলল, তবুও একটা কথা ঠিক। আমি ভ্রুকুচকে বললাম, কি? মেহেরিন ধীরে বলল, যদি আমি তোমাদের জীবনে না আসতাম তাহলে তোমরা কখনো সত্যিটা জানতে না। রাফি অবাক হয়ে বলল, কোন সত্য? মেহেরিন ঠান্ডা গলায় বলল, তোমার বাবার মৃত্যুর আসল কারণ। হলের ভেতর আবারও নিস্তব্ধতা। রাফির বুক ধক করে উঠল। কি বলতে চাইছো? মেহেরিন ধীরে বলল, তোমার বাবা ক্যান্সারে মারা যাননি। মেহেরিনের কথাটা শুনে সবাই থমকে গেল। হলঘরের ভেতর ফিসফাস শুরু হলো। কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ আবার কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। রাফি কয়েক সেকেন্ড চুপ করে থেকে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে বলল, আপনি কি বলতে চাইছেন? মেহেরিন এবার আগের মতো শক্ত গলায় কথা বলল না। তার গলায় ক্লান্তি ছিল। আমি বলছি, তোমার বাবার মৃত্যুটা যতটা সহজ মনে করা হয়েছিল, বিষয়টা হয়তো ততটা সহজ ছিল না। তদন্ত কর্মকর্তা কামাল এগিয়ে এলেন। আপনি কি পরিষ্কার করে বলবেন? মেহেরিন মাথা নেড়ে বলল, আমি নিশ্চিত করে কিছু বলছি না, কিন্তু আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম। রাফি জিজ্ঞেস করল, কি জিনিস? মেহেরিন একটু সময় নিল। তারপর বলল, তোমার বাবার পুরনো একটা নোট। সবাই অবাক। আমি ধীরে বললাম, কোন নোট? মেহেরিন আমার দিকে তাকালো। তোমাদের পুরনো অফিসের ফাইল ঘাঁটতে গিয়েই পেয়েছিলাম। রাফি ভ্রুকুচকে বলল, কিন্তু বাবার তো অনেক পুরনো ফাইল ছিল। মেহেরিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এই নোটটা আলাদা ছিল। সে ধীরে বলল, নোটে শুধু একটা লাইন লেখা ছিল। কামাল বললেন, কি লেখা ছিল? মেহেরিন স্পষ্ট করে বলল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ফোনটা চেক করো। এই কথাটা শুনে রাফির বুক ধক করে উঠল, কারণ তার বাবার শেষ কথাও ছিল প্রায় একই। ফোনটা একবার চেক করো। রাফি ধীরে বলল, আপনি নিশ্চিত এটা বাবার লেখা? মেহেরিন বলল, হাতে লেখা মিলিয়ে দেখেছি, সম্ভবত তারই। আমি এবার কথা বললাম, এসব পুরনো কাগজ দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কামাল মাথা নেড়ে বললেন, ঠিক কথা, কিন্তু বিষয়টা খতিয়ে দেখা যেতে পারে। রাফি চিন্তায় পড়ে গেল। তার বাবার মৃত্যুর সময় সে দেশের বাইরে ছিল। সবকিছু খুব দ্রুত ঘটেছিল। হাসপাতাল, চিকিৎসা, তারপর জানাজা। তখন কেউ খুব বেশি প্রশ্ন করেনি। রাফি ধীরে বলল, মা, বাবার ফোনটা কোথায়? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর বললাম, ওটা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। মেহরিন তখন শান্ত গলায় বলল, না। সবাই আবার তার দিকে তাকালো। আমি যতদূর জানি ফোনটা নষ্ট হয়নি। কামাল জিজ্ঞেস করলেন, আপনি এটা কিভাবে জানলেন? মেহরিন বলল, কারণ ফোনটা এখনও আছে। হলঘরে আবারও গুঞ্জন শুরু হলো। রাফি অবাক হয়ে বলল, কোথায়? মেহরিন সরাসরি আমার দিকে তাকালো, আপনার মায়ের কাছে। রাফি ধীরে আমার দিকে তাকালো, মা, এটা কি সত্যি? আমি দীর্ঘশ্বাস ফেললাম, হ্যাঁ, ফোনটা আমার কাছেই আছে। রাফি হতবাক। তুমি কখনো আমাকে বলনি কেন? আমি শান্ত গলায় বললাম, কারণ আমি ভাবিনি এটা গুরুত্বপূর্ণ। কামাল বললেন, ফোনটা কি এখন আপনার কাছে আছে? আমি মাথা নেড়ে বললাম, না, বাড়িতে আছে। কামাল কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা ফোনটা পরীক্ষা করব। রাফি ধীরে বসে পড়ল চেয়ারে। তার মাথায় যেন অনেক প্রশ্ন ঘুরছে। মেহেরিন তখন শান্তভাবে দাঁড়িয়েছিল। তার চোখে আগের সেই না রাগ নেই, শুধু ক্লান্তি। কামাল শেষবারের মতো বললেন, আজকের জন্য অনুষ্ঠান এখানে শেষ করা ভালো। মানুষজন ধীরে ধীরে হলঘর ছাড়তে শুরু করল। রাফি তখনও চুপচাপ বসে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। তুমি এসব কথা শুনে বেশি ভাবো না। রাফি মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক সন্দেহ। মা, বাবা মারা যাওয়ার আগে সত্যি কি বলেছিলেন, ফোনটা একবার চেক করো? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, হ্যাঁ, বলেছিলেন। রাফি নিচু গলায় বলল, তাহলে মনে হয় আমাদের সত্যি সেই ফোনটা চেক করা উচিত। আর তখনই
দূরে দাঁড়িয়ে থাকা কামাল তার সহকারীকে ধীরে বললেন, আগামীকাল সকালে আমরা ওই বাড়িতে যাব। তার সহকারী জিজ্ঞেস করল, কেন স্যার? কামাল শান্ত গলায় বললেন, কারণ অনেক সময় একটা পুরনো ফোনে এমন সত্য লুকিয়ে থাকে যা এই ডিজিটাল যুগে বের করা খুব একটা কঠিন হবে না। পরদিন সকালটা অদ্ভুত নীরব ছিল। বাড়ির ভেতর সবাই যেন চাপা অস্বস্তিতেই আছে। গতরাতের ঘটনার পর কেউ ঠিকভাবে ঘুমাতে পারেনি। রাফি ভোরে উঠে বসেছিল ড্রয়িং রুমে। তার মাথায় বারবার ঘুরছে বাবার শেষ কথা, ফোনটা একবার চেক করো। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। আমি গিয়ে দরজা খুললাম। দরজার সামনে তদন্ত কর্মকর্তা কামাল দাঁড়িয়ে আছেন, তার সাথে আরও দুজন পুলিশ। তিনি ভদ্রভাবে বললেন, আমরা কি ভেতরে আসতে পারি? আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই। সবাই ড্রয়িং রুমে বসল। কামাল সরাসরি বলল, ফোনটা যদি দেখাতেন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, আমি নিয়ে আসি। আমি ওপরে উঠে গেলাম। কয়েক মিনিট পরে একটা ছোট বাক্স হাতে নিয়ে ফিরে এলাম। বাক্সটা অনেক পুরনো, ধুলো জমে গেছে। আমি বাক্সটা টেবিলের ওপর রাখলাম। রাফি তাকিয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে। আমি বাক্স খুললাম। ভেতরে একটা পুরনো স্মার্টফোন। কামাল ফোনটা হাতে নিয়ে দেখলেন চার্জ নেই। তিনি তার সহকারীকে বললেন, চার্জারটা লাগাও। কিছুক্ষণ পরে ফোনটা চালু হলো। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনে ধীরে ধীরে আলো জ্বলল। লক স্ক্রিনে একটা পুরনো ছবি। রাফি ছোট ছিল তখন। তার বাবা তাকে কাঁধে তুলে হাসছেন। রাফির চোখ ভিজে উঠল। কামাল বললেন, পাসওয়ার্ড জানেন? আমি মাথা নাড়লাম, না। রাফি হঠাৎ বলল, আমি চেষ্টা করি। সে ফোনটা হাতে নিল। কিছুক্ষণ ভাবল, তারপর একটা সংখ্যা টাইপ করল, 0905। স্ক্রিন খুলে গেল। সবাই অবাক। কামাল জিজ্ঞেস করল, এই নম্বরটা কি? রাফি ধীরে বলল, আমার জন্মদিন। ড্রয়িং রুম আবার নিঃশব্দ হয়ে গেল। ফোনের ভেতরে অনেক পুরনো ছবি, মেসেজ, নোট। কামাল বললেন, ভিডিও বা ভয়েস রেকর্ডিং দেখো। রাফি ধীরে ফাইলগুলো দেখতে লাগলো। হঠাৎ সে থেমে গেল। একটা ফাইল, নাম লেখা, রাফি ইজ সামথিং হ্যাপেন্স। রাফির বুক ধক করে উঠল। সে ধীরে ফাইলটা খুলল। ভিডিও চালু হলো। স্ক্রিনে তার বাবার মুখ, মাহবুব সাহেব। তিনি একটু ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু তার চোখে শান্তি। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, রাফি, যদি তুমি এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি হয়তো আর নেই। রাফির চোখ ভিজে গেল। মাহবুব সাহেব আবার বললেন, আমি জানি তুমি অনেক প্রশ্ন করবে। তিনি একটু থামলেন, কিন্তু একটা কথা আগে বলি, তোমার মাকে কখনো সন্দেহ করো না। রাফি চমকে উঠল। আমি চুপ করে বসে আছি। ভিডিওতে তিনি আবার বললেন, আমার অসুস্থতা নিয়ে অনেক কথা হবে, কিন্তু সত্যিটা খুব সহজ। তিনি হালকা হাসলেন। আমি সত্যি অসুস্থ ছিলাম। ড্রয়িং রুমে কেউ নড়ছে না। তিনি বললেন, ডাক্তার আমাকে বলেছিল সময় খুব বেশি নেই। তারপর তিনি ধীরে বললেন, তাই আমি এই ভিডিওটা রেখে যাচ্ছি। রাফির চোখ দিয়ে পানি পড়ছে। মাহবুব সাহেব আবার বললেন, জীবনের সবচেয়ে বড় ভুল হয় যখন মানুষ সন্দেহ করতে শুরু করে। তিনি ক্যামেরার দিকে তাকালেন। আমি চাই না আমার মৃত্যুর পরে তোমরা একে অপরকে সন্দেহ করো। তারপর তিনি হালকা হাসলেন, তোমার মা সবসময় তোমাকে আগলে রাখবে। তিনি আবার বললেন, আর একটা কথা, মেহেরির নামে একটা মেয়ে পরিবারকে যদি কখনো পাও, তাদের সাহায্য করো। সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, তার বাবার সাথে যা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু আমি সবসময় মনে করেছি তাদের আরও সাহায্য করা উচিত ছিল। ভিডিওর শেষের দিকে তিনি বললেন, রাফি, জীবন খুব ছোট। রাগ আর প্রতিশোধ নিয়ে সময় নষ্ট করো না। তারপর শেষবার বললেন, ফোনটা চেক করলে হয়তো তুমি বুঝবে আমি আসলে কি বলতে চেয়েছিলাম। ভিডিও শেষ হয়ে গেল। ড্রয়িং রুমে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। কামাল ধীরে বললেন, তাহলে অন্তত একটা বিষয় পরিষ্কার। রাফি কাপা গলায় বলল, কি? কামাল বললেন, আপনার বাবার মৃত্যুর পেছনে কোনো অপরাধের প্রমাণ নেই। রাফি চুপ করে বসে রইল, তার চোখে পানি। আমি ধীরে তার কাঁধে হাত রাখলাম। অনেক বছর ধরে জমে থাকা সন্দেহ যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে।
ঠিক তখনই কামাল বললেন, তবে একটা কাজ এখনো বাকি। রাফি বলল, কি কাজ? কামাল শান্তভাবে বললেন, মেহরিনকে এই ভিডিওটা দেখানো, কারণ হয়তো তখনই সে বুঝবে। সেদিন বিকেলে রাফি, আমি আর তদন্ত কর্মকর্তা কামাল থানায় গেলাম, কারণ একটা কাজ এখনো বাকি ছিল। মেহরিনকে সেই ভিডিওটা দেখানো। থানার ছোট একটা কক্ষে আমাদের বসানো হলো। মেহরিনকে কয়েক মিনিট পর আনা হলো। তার হাতকড়া তখন খুলে দেওয়া হয়েছে, কিন্তু মুখে ক্লান্তি স্পষ্ট। গত কয়েকদিনের ঘটনার পরে সে যেন ভেঙে পড়েছে। সে আমাদের দিকে তাকালো। তার চোখে আগের মতো রাগ নেই, শুধু একটা প্রশ্ন। আমার শান্ত গলায় বললেন, আমরা তোমাকে একটা ভিডিও দেখাতে চাই। মেহরিন কিছু বলল না। রাফি ফোনটা টেবিলের ওপর রাখলো। তারপর ভিডিওটা চালু করলো। আবার সেই পরিচিত মুখ, মাহবুব সাহেব। ভিডিওটি তিনি ধীরে ধীরে সব কথা বললেন। তার অসুস্থতা, সন্দেহ না করতে বলা এবং মেহরিনের পরিবারের কথা। পুরো সময় মেহরিন এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ভিডিও শেষ হওয়ার পরে ঘরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। মেহরিন মাথা নিচু করে বসে রইল। তার চোখ থেকে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে খুব নিচু গলায় বলল, আমি এত বছর ধরে ভুল বিশ্বাস করে এসেছি, কেউ কিছু বলল না। মেহরিন আবার বলল, আমি ভেবেছিলাম তোমাদের পরিবার আমার বাবার জীবনের মূল্য দেয়নি। তার গলা কেঁপে উঠল। আর সেই রাগ নিয়েই আমি বড় হয়েছি। রাফি ধীরে বলল, কিন্তু আমার বাবা তো তোমাদের সাহায্য করতে চেয়েছিলেন। মেহরিন মাথা নেড়ে বলল, হয়তো, কিন্তু তখন আমাদের কাছে সেটা পৌঁছায়নি। ঘরের ভেতর একটা ভারী নীরবতা। কামাল শান্ত গলায় বললেন, রাগ আর ভুল বোঝাবুঝি অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। মেহরিন ধীরে মাথা তুলল, যে সরাসরি রাফির দিকে তাকালো। আমি জানি আমি যা করেছি তার জন্য ক্ষমা পাওয়ার যোগ্য নেই। রাফি কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখে এখনও দুঃখ আছে, কিন্তু রাগ নেই। সে ধীরে বলল, আমি জানি না আমি তোমাকে ক্ষমা করতে পারবো কি না। মেহরিন মাথা নিচু করল। রাফি আবার বলল, কিন্তু একটা জিনিস বুঝেছি। মেহরিন তাকালো। ঘরে আবার নিঃশব্দতা। কামাল উঠে দাঁড়ালেন। আইনের প্রক্রিয়া চলবে, কিন্তু অন্তত একটা জিনিস পরিষ্কার হয়েছে। রাফি জিজ্ঞেস করল, কি? কামাল হালকা হাসলেন। সত্যিটা। সেদিন থানার বাইরে বের হয়ে আকাশের দিকে তাকালো রাফি। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে। সে অনেক বছর পরে মনে করল তার বাবার সেই শেষ কথা, ফোনটা একবার চেক করো। তখন সে বুঝতে পারেনি কেন, কিন্তু আজ বুঝল। তার বাবা শুধু ফোনের ভেতরের ভিডিও দেখাতে চাননি, তিনি চেয়েছিলেন সত্যটা একদিন সামনে আসুক। আমি পাশে দাঁড়িয়ে রাফির দিকে তাকালাম। সে শান্তভাবে বলল, মা। হ্যাঁ। রাফি ধীরে বলল, বাবা ঠিকই বলেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কোন কথা? রাফি আকাশের দিকে তাকিয়ে বলল, রাগ ধরে রাখলে মানুষ শুধু নিজের জীবনটাই নষ্ট করে। বাতাসে হালকা সন্ধ্যার গন্ধ। একটা গল্প শেষ হলো, একটা ভুল বোঝাবুঝি শেষ হলো, আর একটা সত্য প্রমাণ হলো, কখনো কখনো একটা ছোট্ট ফোনের ভেতরে লুকিয়ে থাকে বহু বছরের সত্য। সমাপ্ত।